This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল মানে দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়। সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। বিধানসভার ভিতরে বাইরে গেটে সামনে পিছনে সর্বত্র চোর শুনতে হচ্ছে। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো, সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ধরো চোর 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 ধরো। ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নারদার চোর, টাকা তো নিয়েছে। বোঝো কাণ্ড, চোর স্লোগানে সভা মাত করতে অভ্যস্ত এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ বিরোধী দলনেতার সেই শব্দ তার মুখ থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে দলের নেতাদেরই দাগিয়ে দিচ্ছেন কে? প্রবীণ সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? কল্যাণ ব্যানার্জি কো ইতনা গুस्सा क्यों आया है? দেখুন, 4 এপ্রিল দিল্লিতে নির্বাচন কমিশনে ডেপুটেশন বা স্মারকলিপি জমা দিতে যান তৃণমূলের সাংসদরা, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে। সেখানেই নাকি তিল থেকে তাল। কি হয়েছিল সেদিন? সকাল মানে আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিজেপির কৌস্তব বাগচি। সেখানে 4টি ভিডিও আছে মোট। তাতে কি লেখা? কল্যাণ ব্যানার্জি ভার্সেস ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি। হু ইজ দ্যাট? এনি আইডিয়া? মহুয়া মৈত্র। আর সেই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়েই কথায় কথায় রণংদেহী রূপ ধারণ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেদিন কি হয়েছিল? কল্যাণবাবু যাকে দাগিয়ে দিচ্ছেন, গোড়া থেকেই শুরুটা করলেন সৌগত রায়। সেদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল যে ইলেকশন কমিশনে জমা হয়, চিফ ইলেকশন কমিশনারকে একটা মেমোরান্ডাম দিয়ে সবাই মিছিল করে বিজয় চকে আসবে। এখন যেটা আমি পরে শুনলাম যে বিজয় চকে নাকি কল্যাণের সাথে মহুয়ার প্রচন্ড ঝগড়া হয়। চলো, अरे क्या तुम नहीं हम अंदर में नहीं आएगा, तुम क्या समझ रहे हो मुझको? तुम क्या समझ रहे हो मुझको? हम कोटा में नहीं आया है भाई, और उन लोग अलग पार्टी छोड़ के नहीं आया। মহুয়াকে খুবই খারাপ ভাষা ব্যবহার করে কল্যাণ, প্রায় নাকি মারতে যাচ্ছিল। তখন মহুয়া বলে যে আমি তাহলে পুলিশকে রিপোর্ট করছি। পুলিশকে নাকি বলে যে একে অ্যারেস্ট করো। আমি বলছি আমাকে অ্যারেস্ট করাবে। হ্যাঁ, 30 একটা ছেড়ে দাও প্লিজ। মহিলাগুলো প্লিজ মোবা চোর চোর চোরা বলে অ্যারেস্ট করাবে। তাহলে মিডিয়া হয়ে যাবে, হোক না মিডিয়া। আমি তো চাই মিডিয়া হোক। আমাকে বলছে অ্যারেস্ট করো। আর এরা কারা? যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে। 2009-এর পর এসছে। কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। পাশে দুজন বড় পুরুষ এমপি নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে, আমার অনেক দেখা হয়ে গেছে। কিছুই না, সবাইকে কেটে দিতে হবে। মহুয়া সবার কাছে কাঁদছিল যে এরকম অপমান হয়েছে আমার, আমি কি করব। তখন অনেকে এমপিরা বলেন যে আমরা তোমার সাথে আছি, আমাদের দলের এমপি। আবার আমি বলছি, আমি কোটায় আসা লোক নই, আমি 2011 পরে এসে রাজনীতি করা লোক নই। দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না। দেখুন, কুছ বাত আন্দার রহনা হি বেহতর হ্যায়। কিন্তু এখানে আন্দারের বাত বাইরে বেরিয়ে এসেছে। আমাদের ন্যারেটিভ নয়, তৃণমূলের ন্যারেটিভ, তৃণমূলের নেতাদের মাধ্যমেই শোনাচ্ছি আপনাদের।
কল্যাণবাবু ওই মহিলা এমপির নাম মুখে আনেননি, উচ্চারণ করেননি, তবে গোড়া থেকে সবটাই বলে দিলেন কে? ৭৭ বছর বয়সী প্রবীণ সাংসদ সৌগত রায়। মহিলা সাংসদের নামও নিলেন তিনি। এখানেই শেষ নয় কিন্তু, সবে তো কলির সন্ধ্যা। রাজনীতির কথায় কথায় তখন সৌগত রায় খড়গহস্ত কল্যাণ ব্যানার্জি। ওদের কোনো ক্যারেক্টার আছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। আর কি বলেছে আমি সেটাও শুনলাম। একবার একে ওখানে লাগিয়ে দেখ, ওখানে লাগিয়ে দেখ, দেখ বলো লেখো। সৌগত রায় কোনোদিন 2001 থেকে আমাকে পছন্দ করেনি। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এদের মমতা ব্যানার্জি গালাগাল দিলে এদের গায়ে লাগে না। এখনো যদি প্রিয়দাকে গালাগাল দাও ওদের গায়ে লাগবে। সৌগত রায় বলেছে যে আমি প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক, মমতা ব্যানার্জির নয়। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটা না আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি। এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন 93-এর 21শে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি। আমি কিন্তু পার্টির সঙ্গে ছিলাম। দুজনই দলের প্রবীণ সাংসদ, কেউ নবীন নন, মধ্যবয়স্কও নন। একজনের বয়স ৭৭, আর একজনের বয়স ৬৮। দীর্ঘদিনের পোড় খাওয়া সাংসদ তারা। আর নারদ ঠিক সেই দুজনেই। কথায় বাড়ে কথা, ঠিক তাই হলো। নারদ যখন তুঙ্গে, তখনই কল্যাণ ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। আবার সেই নারদ ইস্যু। মুখ অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্যাণের মধ্যেই একটা সুনাম অর্জন করেছে। ও সুনাম নিয়ে থাকুক, আমি তো তৃণমূলেই আছি। কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়। সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি? নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি? ব্যাপারে আমি জানি না। কল্যাণের রুচিবোধও কম, সভ্যতাও কম, শীলতাও কম। আর নারদার চোর হলে সেটা প্রমাণ করতে পারলো না কারণ কোর্টে। সরকার তো করতে পারেন। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না। যখন চোর করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো। সেই তো আমাকে বসে শুনতে হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল, কিন্তু সেটা অনেক বছর হয়েছে, আজ পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট দেয়নি। ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নারদার চোর, টাকা তো নিয়েছে। তার ফলে কল্যাণ নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। নারদ তাহলে শাসকের ঘরেই লেগে গেল। একে একে দলেরই সাংসদদের বিঁধলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবই রাজনীতির কল্যাণে। প্রথমেই ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি কৌস্তব বাগচি যে কথা লিখেছেন তার পোস্টে। কৌস্তব বাগচির লেখা ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডিকেই নিশানা করেছেন কল্যাণ। যাকে বোঝাচ্ছ তুমিও বুঝছো, আমিও বুঝছি। ইন্টারন্যাশনালি ফেমাস না। আমরা তো এই গ্রামের মধ্যে বড়জোর দিল্লি পর্যন্ত, লন্ডন আমেরিকা যাও তবে না বুঝবে। ভার্সেটাইল লেডি বলেছে কিনা আমি জানি না, তবে ইঙ্গিত যেদিকে খবর টবর দেখে শুনে বলতে পারছি, এ আবার ওকে ছোট লোক বলছে, এ বলছে। আলটিমেটলি একটা কেচ্ছার পর্যায়ে চলে যাচ্ছে বিষয়গুলো। আমাদের আর কিছু না, বাংলার মানুষের কাছে আমরা দেখাচ্ছি এই বিষয়গুলো। সেটা হচ্ছে কাদের সংসদ নির্বাচিত করেছেন দেখুন। আমাদের শীর্ষ নেতৃত্ব তাদের নজরে এসেছে, তারা দেখছেন। একটা এত বড় পরিবার হতে পারে কখনো কখনো একটু 10টা থালাবাটি একসঙ্গে থাকলেও একটু ঠন আওয়াজ হয় লেগে গেল। হ্যাঁ জানিয়েছি, সেদিনকেই জানিয়েছি, ডেরেক জানিয়েছে, সুদীপদা জানিয়েছে, সুদীপদাকেও আমি জানিয়েছি। She was showing her power as a member of parliament. তো who am I? আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আসা লোক। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ,
সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। যাই হোক, এই সিদ্ধান্তের পরে বোধহয় অভিষেকের সাথে কথা বলে, সেটা আমি শুনিনি। আমি অনেক দিন ধরে মনে করি যে দলের ভিতরের ব্যাপার বাইরে বলা উচিত নয়। আমি সাংসদ হিসেবে লক্ষ্য করেছি মহুয়া মৈত্র অত্যন্ত ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সংসদে আসেন এবং যে বক্তব্যটা রাখেন সেটা কল্যাণ ব্যানার্জির চেয়ে অনেক চোখা এবং অনেক পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য। একটা সেশন আসবো না, দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে, করে ডাকলে তো হবে না। হয় না। আমি মহুয়া মৈত্রকে যতটা পার্লামেন্টারিয়ান হিসেবে দেখেছি তাতে উনি কল্যাণ ব্যানার্জির অনেক উপরে, এটা আমি দেখেছি, সকলেই দেখেছি। শুধু আদানি আর নরেন্দ্র মোদী, আর কেউ বিজেপির নেতা নেই যাতে বলবো না। যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি, সবাই সে ভিডিও দেখেছো, তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট, ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো? সেখানে আবার দেখবেন সবাই একসঙ্গে আছে, কোনো ইস্যুতে একটু হয়তো একটা রাগারাগি হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, বাদানুবাদ হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে গোটা তৃণমূলের সংসদীয় দলকে বিচার করা যাবে না। এই মহিলা এমপিকে সবসময় সে যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে। ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াক অফ বিলে বলেছি। ভাই তুমি যদি কোনো একটা বিল বলতে যে সামান্য কোনো বিল, আমি নাম বলবো না, না আইডেন্টিফাই হয়ে যাবে, তাতে যদি তুমি 18 মিনিট নাও, তা ওয়াক অফ বিল বলতে যে আমি 35 মিনিট নেব না। শুনুন, আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয়, যে লাভাগুলো গলগল গলগল করে বেরোয় না, ফোঁটার ওই ছিদ্র দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় না, গোটা এলাকায় ছড়িয়ে পড়ে, ছারখার করে দেয়। ফলে যারা বলছেন ছোটোখাটো ঠোকাঠুকি, তারা ঠিক বলছেন কি? ঘটনা ঘটেছে 4 এপ্রিল, 4 দিন সেই ঘটনা ধামাচাপা ছিল। তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে এমপিদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্য একচোট হয়েছে, মানে ঝগড়া, বাংলা কথা। সেই চ্যাটও প্রকাশ্যে চলে এসেছে। প্রকাশ্যে কে এনেছেন শুনলে তাজ্জব হয়ে যাবেন। বিজেপি নেতা অমিত মালব্য, তার কোন টেকনোলজি আছে, কে তাকে দিল, তিনি কি করে অ্যাক্সেস পেলেন? তৃণমূলের যে হোয়াটসঅ্যাপের যে চ্যাট, যেটা আবার সাংসদদের হাই লেভেলের, তাতে তিনি ঢুকলেন কি করে? তাহলে দলের কেউ দিয়েছেন? এই প্রশ্ন উঠে গেছে। দেখুন, সেখানে কথা চালাচালি হচ্ছে কীর্তি আজাদ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেদিনের ঘটনা নিয়েই কথা, সেখানে ইন্টারন্যাশনাল লেডির কথা আছে। আবার কীর্তি আজাদ পরামর্শ দিচ্ছেন, মানে সমঝে দিতে চাইছেন, নাবালক অপরাধীর মতো আচরণ করো না কল্যাণ। দলের সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে মেসেজ এবং পাল্টা মেসেজ, সেই গোপন চ্যাটই বিজেপি নেতা প্রকাশ্যে আনলেন, এমন তো আগে দেখিনি। সে আমি কি করব? আমি কি করতে পারি? যদি কেউ করে থাকে, আমাদেরই এমপিদের মধ্যে কেউ করেছে। এক হচ্ছে আমি কোনো সময় এমপিদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণ করিনি। 2 হচ্ছে মহুয়ার সঙ্গে কল্যাণের কি হয়েছিল আমি সেটা নিজে চোখে দেখিনি। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। সম্পূর্ণভাবে দিল্লির সংসদীয় দলের বিষয়, এ বিষয়ে এখান থেকে কোনো মন্তব্য করব না। কল্যাণদাস সিনিয়র নেতা, দক্ষ আইনজীবী, দীর্ঘদিনের সাংসদ, এখন কোনো কারণে তিনি রুষ্ট হয়েছেন। কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 জন মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল। সিগনেচারটা নেওয়ার পর সিগনেচারটা বলেছিল চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার। সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলাও। যে মুহূর্তে আমি জানতে পেরেছি, সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। আবার দেখবেন সবাই একসঙ্গে আছে, কোনো ইস্যুতে একটু হয়তো একটা রাগারাগি হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, বাদানুবাদ হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে গোটা তৃণমূলের সংসদীয় দলকে বিচার করা যাবে না। এইটি জমা দিতে পারেনি, ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মেইছে। কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল।
এবং যে এমপি এই সমস্ত পলিটিক্সটা করছে, ইন্টারনাল পলিটিক্স, সেই এমপি বাইরের স্টেট থেকে এসছে এবং অন্য দল থেকে এসছে এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে গেছিল। জনপ্রতিনিধি আমাদের একটা ডিগনিটি এবং ভদ্রতা রক্ষা করা উচিত। না, নিচ্ছি না, নেব না, এখন নেব না। তোমরাও জানো, আমিও জানি কেসে। দেখুন, কীর্তি আজাদকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে লোকসভার টিকিট দিয়েছিলেন তখন বিরোধীরা বলেছিল বহিরাগত। আজকে ঘরের লোক কল্যাণ ব্যানার্জি বলছেন বাইরে থেকে এসেছেন, মানে বিরোধীর সুর ঘরের সাংসদের গলায়। মহিলা এমপির নাম নেননি কিন্তু কল্যাণ ব্যানার্জি, সোজা জানিয়ে দিয়েছেন আইনজীবী সাংসদ যে আমি নাম নেব না। কি বুঝলেন? লিগালি কারেক্ট এবং পলিটিক্যালি কারেক্ট থাকতে চেয়েছেন, আইনের ফাঁক রাখলেন, আর তারপরই বিস্ফোরণ। আবার একটা ভালো জিনিস হয়, চোরগুলো সব একসঙ্গে বেশ সুন্দর এক জায়গায় চলে এসছে। কালচারটাই আপনারা যেটা বেনজির দেখছেন, এটা তৃণমূল দলের ভেতরে এবং তৃণমূলের কর্মী, সংসদ সকলের কাছে এটা খুব স্বাভাবিক। তাই যে সমস্ত চ্যাট বেরিয়েছে বললেন, এটা ওদের পক্ষে খুব স্বাভাবিক। কেন ওরা গোটা রাজনৈতিক কালচারটাকে ওই পর্যায়ে নামিয়ে নিয়ে যাবে। কেউ এর কাছে গিফট দিচ্ছে, কেউ লন্ডনে যাচ্ছে। বলতে পারবো না উনি কার কথা বলছেন, কিন্তু ওনার সেন্টেন্সটা মানে উনি যেটা বলেছেন আর তুমি যেটা বলছো সেটা কিন্তু এক নয়। কেউ এর কাছে গিফট দিচ্ছে, কেউ লন্ডনে যাচ্ছে, কেউ নারদার টাকা খাচ্ছে, কেউ অমুকের টাকা খাচ্ছে। আমার তো কোনোভাবে লড়াইটা অধিনায়কের সঙ্গে সর্বাধিনায়িকার মনে হচ্ছে। এর আগেও কল্যাণবাবু, যিনি কিনা নিজেকে সর্বাধিনায়িকার দূত বলে মনে করেন, তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই লন্ডনে যে কীর্তি করে এলেন, কেলগের যে কেলোটি হলো, তা নিয়ে অধিনায়কের দল অর্থাৎ অধিনায়কের সঙ্গে থাকা ছাত্র যুবরা কেন কোনো কথা বললেন না। যেন মনে হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদে যতটা রোল প্লে করা ছিল উচিত ছিল ততটা হয়নি। অধিনায়কের সঙ্গে থাকা আর সর্বাধিনায়িকার সঙ্গে থাকা, এই দুই দলের বিবাদ চলছে। বারবার বলছি যে কল্যাণের মাধ্যমে তৃণমূলের অকল্যাণে আমাদের কল্যাণ, বিজেপির কল্যাণ, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কেউ নারদার টাকা খাচ্ছে, কেউ অমুকের টাকা খাচ্ছে। 2 নম্বরই লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ সময় লাগে না। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের জঙ্গিপুর। বিক্ষোভের নামে তাণ্ডব, দীর্ঘ সময় ধরে রক্তাক্ত হয়েছে উর্দি, মানে পুলিশ মার খেয়েছে। রঘুনাথগঞ্জের মিয়াপুর ব্রিজের কাছে পুলিশ মিছিল আটকালে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, এলাকায় ব্যাপক বোমাবাজি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্মোক বম ছুড়েছে পুলিশ। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ককে ফোন মুখ্যমন্ত্রী জাকির হোসেন, ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ। চাকরি বাতিল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা, এক সুরে অভিযোগ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের। অবিলম্বে আধা সেনা নামানোর দাবি বিরোধী দলনেতার। থানাগুলিতে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত, দাবি শুভেন্দুর। আসুন, ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, মুর্শিদাবাদ জেলার প্রতিনিধি কৌশিক। কৌশিক, ঠিক এই মুহূর্তে সম্পত্তি ক্ষয়ক্ষতির পরিমাণ কি অ্যাসেস করা যাচ্ছে? কত মানুষ ক্ষতিগ্রস্ত হলেন, যদি একটা নাটছেলে বলো। দেখো রাজাদা, তোমাকে জানিয়ে রাখি প্রথমে যে ওয়াকফ আইন বাতিলের প্রতিবাদে যে প্রতিবাদকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি হয়, সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং পুলিশের গাড়ি, এসডিপিওর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের অন্য একটি গাড়িও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি যে এলাকায় যে অন্যান্য বাড়িগুলি ছিল সেই সব বাড়িতেও কিন্তু ঢিল ছোড়া হয়েছে এবং এই রাস্তায় চলমান অন্যান্য গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। সেই গাড়ি কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে এই রাস্তার ধারে। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, অন্যান্য গাড়িও কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে যে একটা তাণ্ডব চলেছে সেটা বলাই বাহুল্য। তুমি দেখতে পাচ্ছ এখানে একটি গাড়ি ভাঙা অবস্থায় রয়েছে এবং এর পাশাপাশি যে এলাকায় কিন্তু অন্যান্য একটি স্কুলের ট্রেনিং স্কুলের যে গাড়ি, সেই স্কুলের গাড়িও কিন্তু ভাঙানো হয়েছে এবং এর পাশাপাশি এলাকায় যেসব বাড়ি রয়েছে, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, সেই সব গাড়ি থেকে বাড়ি সমস্ত জায়গায় কিন্তু একটা ভাঙচুর করা এবং যে এলাকায় যে একটা তাণ্ডব বলাই চলে, সেই তাণ্ডব চলেছে। এই যে ওয়াকফ আইনকে কেন্দ্র করে কিন্তু এখানে রণক্ষেত্রের চেহারা নেয়। দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট বৃষ্টি ছড়ে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েক ঘন্টা কিন্তু এলাকা দখল থাকে ওই তাণ্ডবকারীদের হাতে, কারণ সেই সময় যথেষ্ট পুলিশ
মোতায়েন ছিল না। এরপর জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ বাহিনী এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তোমাকে আমি আরও একটি জায়গা দেখাবো যেখানে আর একটি পুলিশের গাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনো সেই স্তূপ এখনো কিন্তু পড়ে রয়েছে। এবং এর পাশাপাশি যে দুই পুলিশ জেলার পক্ষ থেকে মুর্শিদাবাদ পুলিশ জেলা থেকে কিন্তু একটি অতিরিক্ত বাহিনী আসে এবং এরপর যে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার রয়েছে তার নেতৃত্বে কিন্তু এলাকায় কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, অর্থাৎ যে এখন কিন্তু পুলিশের দখলে রয়েছে। বেশ কয়েক ঘন্টা কিন্তু যারা তাণ্ডবকারী, যারা প্রতিবাদের নামে তাণ্ডব চালিয়েছে তাদের দখলে ছিল। তারপরে ঘটনায় মুখ্যমন্ত্রী ফোন করেছেন জাকির হোসেন এলাকার যিনি স্থানীয় বিধায়ক রয়েছেন, এছাড়াও পাশাপাশি ইমামদেরকে পাঠানো হয়েছিল যাতে শান্তির বার্তা দেয়, যাতে কোনো রকম তাণ্ডব না ঘটে। তবে এখনো কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা আঁচ করা হচ্ছে যে এলাকায় কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে, সেই কারণে কিন্তু যে বাড়তি পুলিশ বাহিনী নিয়ে আসা হয়েছে তা কিন্তু মোতায়েন রয়েছে। জাতীয় সড়ক যে ওমরপুর, তোমাকে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে পারবো দূরে যে জাতীয় সড়কের 12 নম্বর জাতীয় সড়ক ওমরপুর মোড়, সেখানে কিন্তু পুলিশ বাহিনী যেমন মোতায়েন রয়েছে এবং পাশাপাশি কিন্তু পুলিশের গাড়িগুলি টহল দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু একটা থমথমে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজাদা, কৌশিক তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আরো জিজ্ঞাসা আছে আমাদের এবং এই ছবি আমরা দর্শকদের আরো দেখাতে চাই, আবার দেখাবো। বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী ছিলেন জাকির হোসেন, তাকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি টেলিফোনে, শুনুন তিনি কি বলছেন। এই বিষয়টা কতটা ওয়াকিবল বা কি কি স্টেপ নিচ্ছেন আপনি? আমি শান্তি করে এলাকায় এবং শান্তির বার্তা দিতে চাই, শান্তির বার্তা দিচ্ছি, আমি শান্তির বার্তা দিচ্ছি। বেশ, তার প্রাথমিক প্রতিক্রিয়া আমরা দেখালাম, তিনি হয়তো এতক্ষণে ঘটনাস্থলে পৌঁছেও গিয়েছেন। আবার ফিরে যাব আমাদের সাংবাদিকের কাছে। কৌশিক, গোটা এলাকাটার ছবিটা দেখাও এবং আমার যেটা প্রশ্ন, সাধারণ মানুষ আজ ওখানে শান্তিতে রাত্রিবাস করতে পারবেন তো? দেখো, তুমি যে প্রশ্নটা তুললে সেটা কিন্তু প্রশ্ন তুলেছে এই এলাকার মানুষজন, কারণ যেভাবে যে ওয়াকাফ আইন প্রতিবাদের নামে যে একটা তাণ্ডব চলেছে, কার্যত তোমাকে যদি আবারও দেখাই যে এই জায়গাটাই যে ঘটনা ঘটেছে, এখানে কিন্তু এই যে পুলিশের গাড়ি ছিল সেটি কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে, বিভিন্ন গাড়ির সরঞ্জাম এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, যা এয়ার ফিল্টার বা অন্যান্য যেসব গাড়ির সরঞ্জাম রয়েছে সেসব পড়ে রয়েছে। এবং পাশাপাশি অপর একটি যে গাড়ি ছিল সেই পুলিশের এসডিপিওর গাড়ি, অর্থাৎ আধিকারিকের যে গাড়ি, সেই আধিকারিকের গাড়িও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই এসডিপিওকে লক্ষ্য করেও কিন্তু ইট বৃষ্টি করা হয়েছিল, সেই গাড়ি কিন্তু এখন ক্রেনে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটি নিয়ে যাওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি ফায়ার ব্রিগেডের কিন্তু একটি টিম এসে পৌঁছায়, আমরা কথা বলার চেষ্টা করবো ফায়ার ব্রিগেডের একটি টিমের সাথে। কখন এসেছিলেন? আমরা খবর পাওয়া মাত্র এসেছিলাম। এসেছিল আগুন নিয়ন্ত্রণে আনতে? ওই মোটামুটি 15 মিনিটের মধ্যে এসেছিল। আমাদের বড় বাবু তার সঙ্গে কথা বলবে, সবচেয়ে ভালো হালকা পেয়েছিলাম হালকা। তুমি দেখতে পাচ্ছ যারা ফায়ার ব্রিগেডের কর্মী ছিলেন তারাও কিন্তু আগুন নেভাতে এসে কিন্তু তারাও বাধাপ্রাপ্ত হয়, তাদের উপরেও কিন্তু হামলা চালানো হয়, তাদের কিন্তু সরাসরি কথা বললাম। এবং তোমাকে আমি আবারও দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে যে এসডিপিও যে পুলিশ আধিকারিক রয়েছেন তার গাড়ির যে অবস্থা, বর্তমানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেই গাড়ির এখন বর্তমান অবস্থা, সেই গাড়িটিকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যে এই যে ওয়াকাফ আইনের প্রতিবাদের নামে যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবকে কেন্দ্র করেই কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। তোমাকে অনেক ধন্যবাদ। রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করা হয়েছে, কি লেখা হয়েছে একবার দেখাবো আপনাদের। দেখুন রাজ্য পুলিশ এক্স হ্যান্ডেলে কি আবেদন করছে। রাজ্য পুলিশ লিখছে, দ্য সিচুয়েশন ইন জঙ্গিপুর ইজ কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল। এটা রাজ্য পুলিশের দাবি। দ্য আনরুলি মব হ্যাজ বিন ডিসপার্সড, অর্থাৎ যে জনতা, বিশৃঙ্খল জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে, এলাকার নিয়ন্ত্রণ এখন পুলিশের হাতে, এটা রাজ্য পুলিশ দাবি করছে। ট্রাফিক হ্যাজ রিটার্ন টু নর্মালসি অন দ্য ন্যাশনাল হাইওয়ে। 12 নম্বর জাতীয় সড়কে এখন যান চলাচল স্বাভাবিক। স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দোজ হু হ্যাভ রিসর্টেড টু ভায়োলেন্স। যারা এই হিংসাত্মক ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে, কঠোর পদক্ষেপ।